সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার বিমান হামলা হতে পারে বলে তথ্য পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে দূতাবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এমন পদক্ষেপ নিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে প্রথমবারের মতো বুধবার রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের সহস্রতম দিনে এই হামলা চালানো হয়। এমন হামলা চালানো হলে পারমাণবিক অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছে দেশটি। তাই এই হামলার পর ইউক্রেন যুদ্ধ আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ বলেছে বুধবার বিমান হামলা হতে পারে বলে সুনির্দিষ্ট করে তথ্য পেয়েছে তারা। এজন্য দ্রুত দূতাবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আরও বলেছে সতর্কতা হিসেবে দূতাবাস সাময়িক বন্ধ থাকবে। দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বিমান হামলাজনিত সতর্ক সংকেত ঘোষণা করা মাত্রই নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি নিতে মার্কিন নাগরিকদের পরামর্শ দিয়েছে দূতাবাস। এদিকে প্রথমবারের মতো ব্রিটেনের তৈরি স্টর্ম শ্যাডো মিসাইল দিয়ে রাশিয়ার উপর হামলা চালিয়েছে ইউক্রেন। ব্রিটিশ মিডিয়ার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ATACMS মিসাইল হামলার পরদিন ব্রিটিশ স্টর্ম শ্যাডো মিসাইল হামলা করা হলো। রাশিয়ার যুদ্ধ নিয়ে খবর প্রকাশ করে এমন কিছু টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে বুধবার রাশিয়ার কুরস্ক অঞ্চলে অন্তত 14টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একটি ভিডিওতে আবাসিক এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এয়ার টু সারফেস মডেলের স্টর্ম শ্যাডো মিসাইলের পাল্লা 250 কিলোমিটার। এর প্রতিটি মিসাইলের ওজন 1300 কেজি, যাতে থাকে প্রচলিত বিস্ফোরক বোঝাই করা কয়েক ধরনের যুদ্ধ বিমান থেকে এই মিসাইল ফায়ার করা যায়। আবারও ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের হেডকোয়ার্টারে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এছাড়াও বুধবার আরও কিছু সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। দক্ষিণ লেবাননের একটি গ্রামে যোদ্ধাদের সাথে লড়াই হয়েছে ইসরায়েলি দখলদার সেনাদের। সেখানে বন্দুকযুদ্ধে গোলানি ব্রিগেডের একজন সিনিয়র কমান্ডার আহত হয়েছেন। একই লড়াইয়ে নিহত হয়েছে বেশ কিছু সেনা। আল মায়াদিনের খবরে বলা হয়েছে বুধবার উত্তর ইসরায়েলের ইহুদি বসতি ও সেনা অবস্থান লক্ষ্য করে 1.5 ডজন হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। এসব হামলায় আর্টিলারি, রকেট ব্যারেজ ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। হামলার উল্লেখযোগ্য টার্গেটের মধ্যে ছিল গোলানি ব্রিগেডের হেডকোয়ার্টার শারঘা ঘাঁটি। এছাড়া সাফাত, শেতুলা, আভিভিম, কাফর ভ্রাদিম ইহুদি বসতিতে হামলা করা হয়। ঘাঁটি ছাড়াও কয়েকটি জায়গায় ইহুদিবাদী সেনাদের সমাবেশ স্থল লক্ষ্য করে একাধিক হামলা হয়েছে। আরও হামলা হয়েছে রসদ ভাণ্ডার, অস্ত্র গুদাম লক্ষ্য করে। হামলা চলে একটানা রাত 11টা পর্যন্ত। হিজবুল্লাহর সামরিক মিডিয়া জানিয়েছে বুধবার দিনের প্রথম হামলাটি হয় সকাল 6টা 10 মিনিটে। নাহারি এলাকার পূর্ব দিকে 146তম ইসরায়েলি সেনা ডিভিশনের রসদ ঘাঁটি লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলা করা হয়। এর 5 মিনিট পরই শারঘা সেনা ঘাঁটিতে অবস্থিত ইসরায়েলি বাহিনীর গোলানি ব্রিগেডের প্রশাসনিক হেডকোয়ার্টার লক্ষ্য করে হামলা চালানো হয়। উত্তর ইসরায়েলের আক্কা শহরে এই দ্বিতীয় হামলাটিও হয় ড্রোনের সাহায্যে। সকাল 10টায় শেতুল্লা বসতিতে অবস্থান নেওয়া একদল সেনার ওপর রকেট হামলা করা হয়। একই সময়ে হামলা হয় রামিয়া নামের একটি বর্ডার পোস্টে। বিকেল 4:30টায় গোলানি ব্রিগেডের হেডকোয়ার্টার লক্ষ্য করে আবারও হামলা চালানো হয়। দ্বিতীয় দফা হামলায় পাঠানো হয় এক ঝাঁক রকেট। এরপর আরও কয়েকটি টার্গেট লক্ষ্য করে রকেট ও মিসাইল হামলা চালানো হয়। এছাড়া দক্ষিণ লেবাননে অগ্রসরমান ইসরায়েলি সেনাবহরের উপরেও হামলা হয়েছে দফায় দফায়। খিয়াম শহরের কাছে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের সাথে বুধবার কয়েক দফায় সংঘর্ষে লিপ্ত হয়েছে প্রতিরোধ যোদ্ধারা। বিকেল 5টা 15 মিনিটে খিয়াম শহরের দক্ষিণ দিকে সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয় পরপর 2 দফা। এর কিছুক্ষণ পর তাইর হারফা শহরের কাছে ইহুদিবাদী সেনাদের সাথে মেশিন গান ও রাইফেল দিয়ে সংঘর্ষে লিপ্ত হয় যোদ্ধাদের আরেকটি গ্রুপ। অতর্কিত হামলায় সেনাদের বেশ কয়েকজন হতাহত হয়েছে। এছাড়া সেনাদের বহরে থাকা একটি ট্যাঙ্ক ধ্বংস করেছে প্রতিরোধ যোদ্ধারা। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের আঘাতে ভেতরে থাকা ক্রুদের সহ ট্যাঙ্কটি বিস্ফোরিত হয়।
রাত 11টা পর্যন্ত টানা একের পর এক হামলা চালিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। এদিকে দক্ষিণ লেবাননের একটি গ্রামে হিজবুল্লাহর যোদ্ধাদের অতর্কিত হামলায় আহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর প্রথম পদাতিক গোলানি ব্রিগেডের চিফ অফ স্টাফ। ইসরায়েলি মিলিটারি কমান্ড জানিয়েছে, খুব কাছ থেকে যোদ্ধাদের হামলায় কর্নেল ইয়োভ ইয়ারোম আহত হন। একই হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। তারা দক্ষিণ লেবাননের একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনায় প্রবেশ করেছিল। সেনাদলটির সাথে ছিলেন একজন প্রত্নতাত্ত্বিক গবেষক। বাড়িটিতে ওত পেতেছিল দুজন হিজবুল্লাহ যোদ্ধা। সেনাদলটি বাড়ির কাছে যাওয়া মাত্র তাদের উপর রাইফেল ও মেশিন গান দিয়ে হামলা করা হয়। গবেষক জিভ এরলিচ সেখানেই নিহত হয়েছেন। একই হামলায় নিহত হয়েছে কয়েকজন সেনা সদস্য। আহত অবস্থায় ফিরতে পেরেছেন কর্নেল ইয়ারোম। এছাড়া একজন কোম্পানি কমান্ডারও নিহত হয়েছেন। গবেষককে নিয়ে ওই স্থানে যাওয়ার অনুমতি ছিল না বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ। তারা বিষয়টি তদন্ত করছে। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। এতে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য 14 দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। গাজায় অবিলম্বে ও নিঃশর্তে ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানাতে খসড়া এ প্রস্তাব তুলেছিল নিরাপত্তা পরিষদের অস্থায়ী 10 সদস্য দেশ। অবিলম্বে যুদ্ধবিরতির পাশাপাশি বর্তমানে গাজায় থাকা সব ইসরায়েলি জিম্মির মুক্তির দাবি করা হয়েছিল প্রস্তাবটিতে। এ নিয়ে গত 7 অক্টোবরের পর থেকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদে ওঠা 4টি প্রস্তাবে ভেটো দিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। 1 বছরের বেশি সময় ধরে চলমান এ যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় 44,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকাটিতে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। প্রস্তাবটি নিয়ে ভোটাভুটির সময় জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের উপদূত রবার্ট উড বলেন, আলাপ আলোচনার মাধ্যমে আমরা বিষয়টি স্পষ্ট করেছি যে জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ কোনো প্রস্তাবকে আমরা শর্তহীনভাবে সমর্থন করতে পারি না। অবশ্যই জিম্মিদের মুক্তি দেওয়ার মধ্য দিয়ে যুদ্ধ বন্ধ হবে। যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোর সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের উপদূত মাজেদ বামেয়া। একটি যুদ্ধবিরতি অনেক প্রাণ রক্ষা করতে পারে উল্লেখ করে তিনি বলেন, এটা 1 বছর আগেও সত্য ছিল, এখন তা আরও বেশি সত্য। একটি যুদ্ধবিরতি সবকিছুর সুরাহা করতে পারবে না, কিন্তু যে কোনো সুরাহার ক্ষেত্রে এটা প্রথম পদক্ষেপ। তবে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবে ভেটো দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। এদিকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের একটি বিল প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের কাছে ট্যাঙ্কের গোলা বিক্রি বন্ধের বিলটির বিপক্ষে 79 জন সিনেটর ভোট দিয়েছেন। বিলটির পক্ষে ভোট পড়েছে মাত্র 18টি। একই ধরনের আরও 2টি বিল মার্কিন পার্লামেন্টে ভোটাভুটির অপেক্ষায় রয়েছে। তবে সেগুলো যে পাশ হবে না সেটি অনুমান করা যাচ্ছে। বালুচ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে সেনা বহরসহ বিভিন্ন স্থাপনায় বিচ্ছিন্নতাবাদীদের সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে এই অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। আল জাজিরার খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভা ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। এতে তাকে $250 মিলিয়ন মার্কিন ঘুষ দেয়া এবং যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্য তা গোপন করার দায়ে অভিযুক্ত করা হয়েছে। মূলত উৎকোচ স্কিমের মাধ্যমে পরিচালিত হয়ে নিজের দেশে বিশাল এক সৌরশক্তির প্রকল্পে বিনিয়োগকারীদের সঙ্গে আদানি প্রতারণা করেছেন। বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও ভয়েস অব আমেরিকা। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কের একটি আদালতে ভারতের অন্যতম ধনী এই ব্যক্তির বিরুদ্ধে এসব ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়। 62 বছর বয়সী আদানির ব্যবসা বর্তমানে সমুদ্র, স্থল এবং বিমানবন্দর থেকে নবায়নযোগ্য জ্বালানি পর্যন্ত বিস্তৃত। অভিযোগে প্রসিকিউটররা জানিয়েছেন, গৌতম আদানি এবং অন্যান্য সিনিয়র এক্সিকিউটিভরা তার জ্বালানি কোম্পানির জন্য চুক্তি নিশ্চিত করতে ভারতীয় কর্মকর্তাদের অর্থ প্রদানে সম্মত হয়েছেন, যা 20 বছরে $2 বিলিয়ন বেশি লাভ করবে বলে আশা করা হচ্ছে। আদানি গ্রুপ অবশ্য তাৎক্ষণিকভাবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে জবাব দেয়নি বলে জানিয়েছে বিবিসি। গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি সেই সব বিনিয়োগকারীকে প্রতারিত করেছেন যারা একটি প্রকল্পে বহু $1 বিলিয়ন বিনিয়োগ করেছেন।
তিনি তার এই পরিকল্পনার কথা জানাননি যে ভারতীয় কর্মকর্তাদের তিনি ২৫ কোটিরও অধিক ডলার ঘুষ দিয়ে সৌরশক্তি সরবরাহের এই লাভজনক কন্ট্রাক্টটি পান। আদানির ব্যবসা এবং প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত আরও বহু লোকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। উপসহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন, এই অভিযোগে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রব্যাপী ওই বিশাল জ্বালানি শক্তির কন্ট্রাক্ট গ্রহণ ও অর্থায়ন করতে চেয়েছিলেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।